আরে ভাই, তুই জানিস আমাদের ক্লাসে একজন নতুন মেয়ে এসেছে। ওই মেয়েটা নাকি দেখতে খুব সুন্দরী। আমি তো কাল কলেজে আসিনি, তাহলে জানবো কি করে? তাছাড়া আমার কোনো ইন্টারেস্ট নাই তাকে দেখার। না রে মামা, মেয়েটা কিন্তু দেখতে যেরকম সুন্দর সে সেরকমই অহংকারী। ওকে, আমি আর দেখতে চাই না, তোদের যা মনে হয় তাই বল। আমি চললাম ক্লাসে। এই বলে আমাদের গল্পের হিরো ক্লাসে চলে গেল। আমাদের হিরোর ক্লাসে যেতে যেতে ওদের পরিচয়টা আপনাদের দিয়ে দিই। এতক্ষণ যে মেয়েটি কথা বলছিল সেটা হলো আমাদের গল্পের হিরোর একমাত্র বান্ধবী নেহা। আর আমাদের গল্পের হিরোর বাবা মায়ের গুণধর সন্তান। পুরো নাম হলো নীল আহমেদ, সবাই নীল বলেই ডাকে। নীলের একটা বোন আছে, সাদিয়া ইসলাম, বড্ড বাজি। বাবা হলো এই শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, আশরাফ আহমেদ। আর মা হলো গৃহিণী আসিফা বেগম। এবার গল্পে ফিরে যাক। নীল ক্লাসে এসে বসলো, তার সাথে সাথে তার বান্ধবী নিহা ও ওয়াজেদ এসে বসলো। কিরে মামা, তুই চলে এলি কেন? এখনো তো ক্লাসের টাইম অনেক বাকি আছে। আরে মামা, বুঝিস না, ওই মেয়েটার কথা বললাম, বলে দেখতে চলে আসলো ক্লাসে এসেছে কিনা। তাই নাকি মামা? কবে থেকে? তুই তো এরকম ছিলিস না। তোরা চুপ করবি। কি রে, তোকে আজকে এরকম মনে হচ্ছে কেন? তোরা যে শুরু করেছিস, তাহলে কি বলবো? ঠিক আছে, আমরা চুপ করলাম। কিছুক্ষণ পর থার্ড ইয়ারের ক্লাসরুমে ম্যাডাম আসলো। তখন সবাই উঠে দাঁড়ালো। সিট ডাউন। তোমরা কি আগে হোমওয়ার্কগুলো করেছো? হ্যাঁ ম্যাডাম, করেছি। নীল, তোমরা কি করনি কেউ? নীল উঠতে গেলেই নেহা সবাইকে টেনে বসিয়ে দিয়ে বলল, দোস্ত, আমি হোমওয়ার্ক করতে ভুলে গেছি। নেহার এই কথা শুনে নীল বলল, না ম্যাডাম, আমরা তিনজনই হোমওয়ার্ক করতে পারিনি। কিসের জন্য পারোনি? ম্যাডাম, কালকে আমাদের তিনজনের কাজ ছিল, তাই হোমওয়ার্ক করতে ভুলে গেছি। তোমাদের কাজ ছিল নাকি আড্ডা দিয়েছিলে তিনজন মিলে? না ম্যাডাম, আড্ডা দিইনি তো আমরা। সেটা তো আমি দেখতে পাচ্ছি তোমাদের কাজকর্ম দেখে। যাও, এক্ষুনি ক্লাসরুম থেকে বের হয়ে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো। ম্যাডামের কথা অনুযায়ী তিনজন মিলে গিয়ে ক্লাসরুমের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকলো। তখনই নেহা নীলকে বলল, তোর তো হোমওয়ার্ক হয়েছিল, তাহলে তুই দেখালি না কেন? শুধু আমার নয়, ওয়াজেদেরও হয়ে আছে, কিন্তু তুই একলা দাঁড়িয়ে থাকবি আর আমরা দেখবো, এটা কি করে হতে পারে বল? এই না হলে আমার বন্ধু। দোস্ত, তোর আজকে কি খাবি বল, আজ আমি তোদের ট্রিট দেবো। তাহলে আজকে আমি পেট ভরে খাবো। এই পেটুক, চুপ করবে তো, শুধু খাই খাই। এই নীল, ও যা খাবে আজকে তার বিল আমি দেবো। আর ওয়াজে, তুই আজকে যত পারবি ততই খাবি। দেখবো আজকে তোর পেটটা কত বড় হয়। তোরা কিন্তু আমাকে একটু বেশি বেশি বলছিস, আমি কিন্তু মোটেও পেটুক না। ওকে দোস্ত, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বিবেক কাজ করে না, আবেগ কাজ করেছে। সরি রে, আমাকে ক্ষমা করে দিস। ধুর হালা, তোর তো সবসময় আবেগেই কাজ করে। কোনটা টাইম মোটা বিবেক, টাইমটা বিবেক কাজ করে। মই কইতে পারো না, পারলে নিয়ে ওকে জিজ্ঞেস করে নে। আমাকে আর বলতে হবে না, ওর বিবেক কাজ করে শুধু পরীক্ষা দেওয়ার সময়, আর সব সময় ফাঁকি মারা ধান্দা। তুই যাই বলিস দোস্ত, আমাদের নীল কিন্তু সেই হালা। পরীক্ষার টাইমে আমাদের সাথে না থাকলে আমরা হয়তো খাতার বাইরে থাকতাম। না রে, ও যদি আমাদেরকে না দেখায় তাহলে ওর খবর খারাপ হয়ে যাবে, সেজন্যই তো আমাদেরকে দেখায়। এই বোন, তুই চুপ কর। আর ভাই, তুইও চুপ কর। তোদের কথা শুনলে ম্যাডাম এসে আমাকে তো মারবেই মারবে, সাথে তোদের কেউ কাউকে ছাড়বে না। ওকে দোস্ত। নেহা এ বলে ঠোঁটে আঙ্গুল দিল। আরে মামারা, আপনার ভাবছেন কান দিয়ে কান ধরে থাকলে আঙ্গুল দিতে যাবে? আরে ওরা তো নামেই কান ধরে আছে, ক্লাস থেকে বের হয়নি তো আর কান ধরেনি। তিনজন মিলে আড্ডা দিতে লাগলো। এভাবে পার হয়ে গেল আজকের কলেজের সময়টা। চল মামা, তোদেরকে ট্রিট দেই আজকে। টিট তো দিবি, কোন রেস্টুরেন্টে যাবি? সেটা না হয় আমাদের জিনিয়াস বয় বলুক। তাহলে চল লখনৌ ঢাকা রেস্টুরেন্ট ওটা এখানকার সবচেয়ে বড় রেস্টুরেন্ট, এর মধ্যে একটা না। যাই। আরে দোস্ত, তাহলে চল যাওয়া যাক। চল তাহলে। এই বলে তিনজন মিলে একটা ওভার করে প্রায় 16 মিনিট পর চলে এলো রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকে তিনজন মিলে একটা টেবিলে বসে পড়ল। মামা, তোর অর্ডার দে, যেহেতু আজকে আমি তোদের ট্রিট দিয়েছি।
না, তুই অর্ডার দে। আরে তোরাও সব বাদ দে, আমি অর্ডার দিই। এই বলে ওয়াজেদ মেনু কার্ড নিয়ে একদিক থেকে অর্ডার করতে লাগলো। ওয়াজেদের অর্ডার দেওয়া দেখে নীল বলল, আচ্ছা মামা, তুই কি ফ্যামিলি নিয়ে এসেছিস যে এরকম অর্ডার দিলি? কোথায় বেশি অর্ডার দিয়েছি, মাত্র 3 প্লেট কাচ্চি আর 3 প্লেট হাড্ডি কাবাব আর 2 প্লেট চিকেনলি আর ডেজার্ট, বাস বাস এটুকুই। ওয়াজেদের এই কথা শুনে নিহা আর নীলের কাশি উঠে গেল। ওয়াজেদ দুজনকে পানি দিল আর বলল, কি হলো মামা, তোদের আবার? কিছু না, এমনি মনে হয় গলায় কিছু আটকে গেছিল। হলো মামা তোদের আবার? ঠিক আছে, এই তো আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে। এই বলে তিনজন মিলে খেতে শুরু করলো। ওয়াজেদ একদিক থেকে খেতে শুরু করলো আর নীল আর নিহা খাওয়া বাদ দিয়ে ওয়াজেদের খাওয়ার দিকে তাকিয়ে আছে। ওয়াজেদ হঠাৎ করে মাথা তুলে ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না মামা, তুই খা। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়ার সময় ওয়েটার বিল বুক নিয়ে এসে ওদের সামনে রাখলো। নিহা বিলবোর্ড দেখে আশ্চর্য হয়ে বলল, কি রে মামা, বিল আগে থেকে পেড করা কেন? আমি তো কোনো বিল পে করিনি। এই কথা শুনে নীল মুচকি হেসে বলতে লাগলো, আজকে ট্রিটটা আমার পক্ষ থেকে। কিন্তু কিসের জন্য ট্রিট তো আমি দেবো বলেছিলাম, তুই দিলি কেন? আমি কোথায় দিলাম? আমি তো তোদের সামনে থেকে একবারও কোথাও যাইনি, তাহলে দিলাম কি করে? তাহলে তুই বললি কেন? আর কেই বা আমাদের বিল দিল? তোদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কি কথা বলেছিলিস তুই আমাদের? তোদেরকে বলেছিলাম যে এখানে একটা রেস্টুরেন্ট বানাবো। হ্যাঁ বলেছিলিস তো। এটাই সেই রেস্টুরেন্ট যেটা 1 মাস আগে চালু করেছি, তাই আজকে তোদের ট্রিট দিলাম। এই মামা চল, অনেক সময় হয়ে গেছে, বাসায় যেতে হবে তো। হ্যাঁ রে নীল, অনেক সময় হয়ে গেছে, এবার আমাদের বাসায় যেতে হবে। নীল আর কিছু না বলে ওদের সাথে বেরিয়ে পড়লো রেস্টুরেন্ট থেকে। কিছুক্ষণের মধ্যেই সবাই নিজ নিজ বাসায় চলে গেল। নীল বাসার বাইরে দাঁড়িয়ে কলিং বেল দিল। কলিং বেল বাজাতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। নীল মেয়েটাকে দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। তাকিয়ে তো থাকারই কথা, যেন আকাশ থেকে কোনো পরি নেমে এসেছে। কোমর পর্যন্ত চুল, টানা টানা চোখ, ভুরু দুটো গাঢ়, দেখতে যেমন সুন্দরী তেমনি মায়াবী। পরনে ব্লু কালারের একটা গাউন। নীল হাঁ করে তাকিয়ে আছে। তখনই মেয়েটা নীলের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? কই তাকিয়ে আছি? আর তুমি কি এ বাসায় কি করছো? তুমি আমাকে চিনতে পারোনি? না, তুমি কে? মেয়েটা আর কিছু না বলে চলে গেল। আর এদিকে নীল তার রুমে এসে ওয়াশরুমে চলে গেল। একটু পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো আর দেখলো যে সে মেয়েটি তার খাটের উপর বসে আছে। তুমি রুমে কি করছো? বারে, আমি আমার রুমে থাকবো না তো কে থাকবে? মানে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব ভুলভাল বলছো? এসব কথা বলছিল তখনই নীলের বোন সাদিয়া নীলের রুমে প্রবেশ করলো আর বলল, কি রে ভাইয়া, তুই আপুকে চিনতে পারছিস না? কিন্তু সামিয়া তো এখনো লন্ডনে আছে, তাহলে এখানে কি করে আসবে? ভাইয়া, সামি আপু আরো 3 দিন আগে এই দেশে এসেছে আর এতদিন অন্য জায়গায় ছিল, এখন থেকে এই বাসায় থাকবে। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে তো ওকে জ্বালিয়ে মারবে। উফ, ওকে আমি কিভাবে চিনবো? ও তো অনেক বড় হয়ে গেছে, কবে যে দেখেছি তার কোনো ঠিক নাই। তাহলে আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি। তোমরা এখন এই রুম থেকে যাও, আমি ড্রেস চেঞ্জ করবো। নীলের কথা শুনে সাদিয়া চলে গেল, কিন্তু সামিয়া আগের মতোই বসে আছে। কি হলো, তোমার কানে কথা যায় না? আমি যে বললাম এই রুম থেকে যেতে। না গো, আমার কানে কথা যায় না। আমার চোখের সামনে শুধু তোমার চেহারাটাই ভাসে, আর এই মনের ভিতর শুধু তোমার নামটাই জপ করে। এই বলে সামিয়া দরজাটা লাগিয়ে নীলকে খাটের উপর ফেলে দিল আর নিজে নীলের বুকের উপর বসে পড়ে বলতে লাগলো, তুই আমাকে চিনতে পারোস না? না, আমি কে তাই না? এই বলে সামিয়া 4 ঠোঁট এক করে দিল। এদিকে নীল আপ্রাণ চেষ্টা করলো ছাড়ানোর, কিন্তু পারল না। প্রায় 5 মিনিট পর সামিয়া নীলকে ছেড়ে দিয়ে তার বুকে মাথা রাখলো। তখনই নীল বলতে লাগলো, সামিয়া, এসব কি হচ্ছে? কেন তুমি জানো না বর বউ কি করে? আচ্ছা তুমি আগে এটা বলো, আমরা বড় বউ কবে থেকে হলাম? কেন তুমি জানো না ছোটবেলায় আমাকে নিয়ে কত কিছু বলতে, আর এখন সবকিছু ভুলে গেছো? দেখো সামিয়া, সেটা ছোট ছিলাম তাই ছোটবেলাকার কথা এখন তুলবে না।
আর ছোটবেলায় কি হয়েছে কি না হয়েছে সেটা আমি জানতে চাই না। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি তোমার রাস্তায় চলো। কিন্তু আমি তো তোমাকে সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি কিছুই বুঝি না। সামিয়া আর কিছু না বলে নীলের বুকের ওপর থেকে উঠে মলিন মুখ করে রুম থেকে বের হয়ে গেল। আরে আপনাদেরকে তো সামিয়ার পরিচয় দিতেই ভুলে গেছি। সামিয়ার পুরো নাম সাইমা আক্তার সামিয়া। সবাই সামিয়া বলে ডাকে। সামিয়া হলো আশরাফ আহমেদের ছোটবেলাকার বন্ধু শফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আর সামিয়ার মা সামিয়াকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। তারপর থেকে শফিক চৌধুরী সামিকে লালন পালন করেছে। আশরাফ আহমেদ ও শফিক চৌধুরী আগে একসাথে থাকলেও শফিক চৌধুরী ব্যবসার কাজের জন্য বাইরে চলে যায়। তারপর আর আসেনি। এখন প্রায় 14 বছর পর বাংলাদেশে আবার এসেছেন। এবার গল্পে ফেরা যাক। সামিয়া মিসেস আসফিয়ার কাছে গিয়ে বলল, আমু, তোমার ছেলে আমাকে ভুলে গেছে। ওর নাকি ছোটবেলাকার কিছুই মনে নেই। দেখ মামনি, তুই এখানে অনেক দিন দিন বললেও ভুল হবে, অনেক বছর ছিলিস না, তাই একটু এরকম হয়ে গেছে। দেখবি তুই এ বাসায় থাকতে থাকতে তোর সাথেও মিশে গেছে আবার আগের মতন। আমু, ও কোনো মেয়েকে এখন ভালোবাসে না তো? না রে মা, ও এসব করে না। শুধুমাত্র একটা বান্ধবী আছে, তার নাম নেহা। তাছাড়া আর কোনো মেয়ের সাথে মেশে নাও। আমু, তাহলে আমার জামাই আমার কাছে আছে। আপনারা হয়তো ভাবছেন এভাবে কেন কথা বলছে মিসেস আসিফা ও সামিয়া। তাহলে বলি, সামিয়ার ও নীলের বিয়ে ঠিক হয়েছে সে ছোটবেলায়। এমনকি বিয়ের কাবিনও হয়ে গেছে। তখন বলেছিল যে ওরা যখন বড় হবে তখন ওদের বিয়ে দেবে। হ্যাঁ রে মামনি, তোর জামাই তোর কাছেই আছে, ভালোভাবে সামলে রাখিস, না হলে কেউ এসে নিয়ে চলে যাবে। তোর জামাই তো আর দেখতে কম সুন্দর না। ঠিক আছে আম্মু। কি বলে? সামিয়া মিসেস আসিফার গালে চুমু দিয়ে বের হয়ে গেল রান্নাঘর থেকে। চলো ভাবি, আমরা ছাদ থেকে ঘুরে আসি। সামিয়া ও সাদিয়ার রুমে বসেছিল। এখন সাদিয়া সামিয়াকে উদ্দেশ্য করে উপরে কথাটা বলল। আর এইদিকে সাদিয়ার মুখে ভাবি ডাক শুনে সামিয়া তো লজ্জায় শেষ। সামিয়া লজ্জা পেতে দেখে সাদিয়া বলল, আর লজ্জা পেতে হবে না গো আমার গুলুমুলু ভাবিটা। ঠিক আছে, তাহলে চলো ছাদে যাই। তারপর সাদিয়া আর সামিয়া ছাদে চলে এলো আর দেখলো যে নীল ছাদে দাঁড়িয়ে আছে। নীল ওদেরকে দেখে বলল, তোমরা এখানে কি করো? কেন, আমরা আসতে পারি না নাকি? আমি ওটা বলতে চাইনি। তাহলে তোমরা থাকো, আমি যাই। কেন গো, আমার সাথে কি থাকা যায় না? নীল আর কিছু না বলে ছাদ থেকে নেমে চলে আসলো। আর এইদিকে, সাদিয়া, তোর ভাইয়ের কি হয়েছে যে এরকম করছে আমার সাথে? জানি না, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ঠিক হলে তো ভালোই হয়, আর আমাকে কষ্ট করতে হবে না। এভাবেই দুজন কথা বলা বলি করে বেশ কিছুক্ষণ পর নিচে নেমে আসলো। রাতে ডিনার করে নিজের নিজ রুমে সবে চলে গেল। আর সাদিয়ার সাথে সামিয়া ও তার রুমে চলে গেল। পরদিন সকালে নীলের ঘুম ভাঙতেই অনুভব করলো যে তার বুকে মাথা দিয়ে কে যেন শুয়ে আছে। মুখটা তার চুলের কারণে দেখা যাচ্ছে না। চুলগুলো মুখের সামনে পড়ে আছে বলে নীল চুলগুলোকে সাইড করে দেখলো যে এটা সামিয়া। এটা দেখে নীল বলল, এই, তুমি আমার বুকে মাথা রেখে শুয়েছো কেন? আর তুমি রুমে কখন এসেছো? আর কে দেখলে কি বলবে? কেন গো, আমি আমার পরের বুকে মাথা রেখে শুয়ে থাকবো, তাতে কার কি? আর তোমার রুমে এসেছি অনেকক্ষণ আগে, তোমাকে ডাকতে এসে দেখি তুমি এখনো ঘুমাচ্ছ, তাই ভাবলাম এই সুযোগ কে ছাড়ে বলো। নাও বলছি, তুমি রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কিছুক্ষণ তাকিয়ে থেকে নীলের এরকম ধমক ভরা কথা শুনি সামিয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আর নীল উঠে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। তারপর নিচে চলে গেল। নিচে এসে খাবার টেবিলে বসলো। তখনই মিসেস আসিফা বলল, তুই সামিয়াকে কি বলেছিস? আমি আবার কি বলতে যাব? সে কেন আমার রুমে গিয়েছিল? আর কি? না না, কিছু না। বেশ, ঠিক আছে, কলেজে যাওয়ার সময় সামিয়াকে সাথে করে নিয়ে যাবি। আমি কেন? সে তো নিজেই যেতে পারবে। আমি কেন তাকে নিয়ে যাব? আমি বলেছি না, তাহলে নিয়ে যাবি। ঠিক আছে, নিয়ে যাব। তারপর নাস্তা করে দুজন মিলে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। রাস্তায় একটা রিক্সা দাঁড় করিয়ে নীল বলল, রিক্সাতে ওঠো। এই বলে সামিয়া উঠে গেল। আর
নীলকে বসার জায়গা করে দিল, কিন্তু নীল উঠছে না। এই দেখে সামিয়া বলল, কি হলো, তুমি রিক্সায় উঠছো না কেন? তুমি আগে চলে যাও, আমি অন্য রিক্সায় আসছি। তুমিও এই রিক্সায় চলো, না হলে আমিও যাব না। সামিয়া জড়জড়তে শেষ পর্যন্ত বাধ্য হলো। নীল তারপর উঠল রিক্সায়। নীল একধারে বসেছে। এই দেখে সামিয়া নীলকে বলল, তুমি পড়ে যাবো তো, এদিকে একটু চেপে বসো। না, আমি এমনভাবে ঠিক আছে। নীলের হাবভাব দেখে সামিয়া বুঝে নিল এ সহজে মানার পাত্র নয়। তাই ফারিয়া নীলকে টেনে নিজের গায়ের সাথে গা মিলিয়ে দিল। আস্তে আস্তে বলল, নিজের হবু বউয়ের সাথে রিক্সায় যাবে, তাও এমন ভাবে? তুমি কিছু বললে? না গো, আমি তোমাকে কিছু বলতে পারি। এটা মনে হয় শেষ কথা। তারপর নিস্তব্ধতা বিরাজ করলো। কিছুক্ষণের মধ্যেই কলেজের সামনে এসে থামলো। দুজন নামলো রিক্সা থেকে। তারপর নীল ভাড়া দিয়ে দিল। তুমি যেহেতু ক্লাসরুম চিনো, তাহলে তুমি চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসবো। আমিও তোমার সাথে যাব। দেখো সামিয়া, তোমাকে কলেজে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ছিল, তা পালন করেছি। এখন আমার পার্সোনাল ব্যাপারে কোনো নাক গলাবে না। তুমি তোমার ক্লাসে যাও, আমি এখন আমার বন্ধুদের সাথে আড্ডা দেব। ঠিক আছে, তুমি আমাকে কতদিন এড়িয়ে চলতে পারো তাই দেখি। এগুলো মনে মনে ভাবতে ভাবতেই সামিয়া চলে গেল ক্লাসরুমে। আর এদিকে মামা, ওই অহংকারী মেয়েটা তোর সাথে কি করছিল রে? তার মানে মেয়েটা কি সেই অহংকারী মেয়েটা? হ্যাঁ মা, ওই দিন একজনকে এমন শিক্ষা দিয়েছিল, মেয়েটা সেরকম কাণ্ড করার আর কোনো ছেলের সাহস নেই। কি হয়েছিল? তাহলে শোন, ওই দিন মেয়েটা যখন কলেজে এসেছিল তখন একটা গরিব ছেলে ওর সাথে ধাক্কা লাগে, কিন্তু ছেলেটির কোনো দোষ ছিল না। তাও মেয়েটি ছেলেটাকে কলেজের সবার সামনে অপমান করলো, তাচ্ছিল্য অনেক নোংরা ভাষায় গালি দিয়েছিল মা বাবাকে নিয়ে। তারপর থেকে ছেলেটা আর কলেজে আসে না, কে জানে কি হয়েছে, এমনকি ক্লাসেও অহংকার দেখায়। ও, এই ব্যাপার। কেন, তুই কি ওকে চিনিস নাকি? হ্যাঁ চিনি, আমি তোদেরকে একজনের কথা বলছিলাম, মনে আছে কি? কার কথা, সামিয়ার নাকি? হ্যাঁ সামিয়া, ওই হচ্ছে সেই সামিয়া, শফিক আঙ্কেলের মেয়ে, যে আমার জন্য পাগল। আমার জানা মতে সামিয়া তাকে অনেক ভালোবাসতো, এখনো কি ভালোবাসে? হুম। তাহলে ওই অহংকারী মেয়েটা আমাদের ভাবি হবে। না রে, ওই অহংকারী মেয়েটা হবে না, হবে তো সেই সামিয়া। কিন্তু মামা কিভাবে? আগে আগে দেখো হোতা है क्या। নীল উপরের কথাটা বলে মুচকি হাসে। তিনজন মিলে ক্লাসে চলে গেল। দেখলো যে সামিয়া ফার্স্ট বেঞ্চে বসে আছে। তখনই নীলরা গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়ল তিনজন। ওদেরকে পিছনে বসতে দেখে সামিয়া উঠে এসে নীলের পাশে বসলো। এদিকে নীল উঠতে গিয়েও উঠতে পারল না, কেননা ক্লাসে স্যার চলে এসেছেন। ক্লাস শেষ করে স্যার যেতেই, তুমি এখানে কেন আসলে? কেন, আমি আমার বরের রুমে আসতে পারি না নাকি? না, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না, তুমি তোমার মতো থাকো। সামিয়া আর কিছু না বলে চলো চলো চোখে ক্লাস থেকে বের হয়ে গেল। মামা, তুই একটু বেশি বলে দিলি। ওকে আমি কি বেশি বললাম তুই বল? ও শুধু আমার পিছনে লেগে থাকে। দেখ মামা, যেহেতু হ্যাঁ তোকে ভালোবাসে, তাহলে তো আর তোর কাছে ঘুরে ফিরে আসবেই। তাতে কি হয়েছে? আমি কি ওকে কম ভালোবাসি নাকি? মানে? মানে পরে বুঝবি। যতদিন না ও ওর অহংকার করা না ছাড়বে, ততদিন আমি ওকে মেনে নেব না। তাহলে তোর প্ল্যান সাকসেস হতে আর বেশি সময় লাগবে না রে মামা। কিসের প্ল্যান? আমার সময় লাগবে না মানে? যদি নীল আর ওর অহংকার সারাতে চাই তাহলে বেশি সময় লাগবে না, এটা বলেছি। কেননা ও তো এমনিতেই নীলাকে অনেক ভালোবাসে, সেজন্য তাড়াতাড়ি শুদ্ধরাও যেতে পারে। ঠিক বলেছিস মামা, চল আমারও বাসায় যাই, চলে যাব। চল। এই বলে সবাই চলে গেল। নীল বাসায় প্রবেশ করতে মিসেস আসিফা নীলকে উদ্দেশ্য করে বলল, নীল, তুই কি সামিয়াকে কিছু বলেছিস? কেন মা, কিছু কি হয়েছে? না মানে কেমন মলিন মুখ করে এলো আর কিছু না বলে রুমে চলে গেল, তাই বলছিলাম আর কি। ও ঠিক আছে, আমি গেলাম। এই বলে নীল রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানার উপর শুয়ে আছে। তখন সামিয়া রুমের ভিতর প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল। এই দেখে নীল বলল, তুমি রুমে এসেছো কেন, আর দরজায় কেন লাগলে? নীলকে আর কিছু বলতে না দিয়ে সামিয়া নীলকে জড়িয়ে ধরে চারঠট এক করে দিল। নীল সারাবার বৃথা চেষ্টা করলো। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল সামিয়া নীলকে। নীল ছাড়া পেতেই উঠে সামিয়ার গালে ঠাস করে চর বসিয়ে দিল। তুমি আমাকে মারলে? মারবো না তোকে, পূজা করবো নাকি? তুমি তো খারাপ হয়ে গেছো, তো আমি জানতাম না।
দেখো নীল, আমি তোমাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। এখনো পর্যন্ত তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আজ পর্যন্ত আমি তোমার জন্য কোনো ছেলের দিকে তাকাইনি। তুমি যেদিন আমার ভালোবাসার মানুষ হবার যোগ্য হয়ে উঠবে সেদিন আমি তোমাকে মেনে নেব। কিন্তু আমাকে এখন মেনে নিতে তোমার প্রবলেম কি? তুমি যতদিন অহংকার করা না ছাড়বে ততদিন আমি তোমাকে মেনে নেব না। কিন্তু আমি তো কোনো কিছুর অহংকার করিনি। কেন তুমি জানো না? কলেজের মাঠে সবার সামনে ওই ছেলেটিকে অপমান করেছো। তার জন্য সরি। আরে এটা তো বাদ দিলাম, তুমি ওই দিন রাস্তায় কি করেছিলে মনে নেই? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। সামিয়া গাড়ি নিয়ে একটু বুড়ো চাচার রিকশায় ধাক্কা মারে, তখন রিকশাটা উল্টে পড়ে যায়। আর এদিকে সামিয়া গাড়ি থেকে বের হয়ে এসে, চালাস তো রিক্সা, আবার দেখেও চালাতে পারিস না? বুড়ো চাচার গালে দুটো চড় মেরে উপরের কথাটা বলল সামিয়া। দেখো মামনি, আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, তুমি এসে আমাকে ধাক্কা মারলে, আবার আমার গায়ে হাত তুলছো। আমার রিক্সাটা তো ভেঙে গেছে, এখন আমি কি করব? তোর রিক্সা ভেঙে গেছে কি না সেটা আমি দেখব না, তোর যা মনে হয় তুই তাই কর। এসব কথা বলছিল তখনই একটা মেয়ে এসে সামিয়ার গালে এক চড় মেরে বলে, তোমার লজ্জা করে না? একটা মেয়ে হয়ে তোমার বাবার বয়সী লোকের গায়ে হাত তুলছো। কোথা তাকে তার রিক্সা ভাঙার জন্য জরিমানা দিবে, তা না করে তুমি উল্টে ওনাকে মারছো। তোর কত টাকা চাই রে? এই নে টাকা। সামিয়া তার ব্যাগ থেকে টাকা বের করে ছুঁড়ে মেরে দিয়ে উপরে কথাটা বলল, তারপর সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। এই ছিল ফ্ল্যাশব্যাক। এবার বর্তমানে ফিরা যাক। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে মাফ করে বুকে টেনে নাও। তুমি রুম থেকে বেরিয়ে যাও, তোমাকে আর আমি দেখতে চাই না। সামিয়া আর কিছু না বলে রুম থেকে চলে গেল। এদিকে, এবার বুঝবা কত ধানে কত চাল। তোমাকে তো আমি আমার করে নেব, তার আগে একটু আগুনে পুড়িয়ে নেই। এইদিকে নীল সব ভাবছে, আর অন্যদিকে সামিয়া নিজের রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মিসেস আসিফার কাছে গিয়ে বলল, আম্মু, আমাকে কিছু খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তুই গিয়ে খাবার টেবিলে বস, আমি নিয়ে আসছি। আর নীল আর সাদিয়াকেও ডেকে নিয়ে আয়। কিন্তু আম্মু, সাদিয়া তো এখনো আসেনি, ওর এখনো কিছুক্ষণ ক্লাস হবে মনে হয়। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি যে সাদিয়া ক্লাস 8-এ পড়ে, তার এখনো স্কুল ছুটি দেয়নি বলে উপরের কথাটা সামিয়া বলল। ভুলে গেছি, চল তোকে তাহলে আগে খাবার দিয়ে দিই, তুই তখন ওদের সাথে আরও একবার খেয়ে নিবি। আম্মু, তোমার বৌমা এত পেটুক না যে 2বার খাবার খাবে। আমি এক্ষুনি একবার খাবো, আর খাবো না। ঠিক আছে, তুই গিয়ে বস, আমি আসছি। সামিয়া আর কিছু না বলে খাবার টেবিলে গিয়ে বসলো। তার কিছুক্ষণ পর মিসেস আসিফা খাবার এনে দিল সামিয়াকে। আম্মু, তুমি আমাকে খাইয়ে দাও, কতদিন তোমার হাতে খাইনি। ঠিক আছে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই বলে মিসেস আসিফা সামিয়াকে খাইয়ে দিতে লাগলো। এদিকে খাবার খাচ্ছে তখনই সাদিয়া এসে পড়ল। মা, আমাকেও খাইয়ে দাও। ঠিক আছে, এদিকে আয়। এভাবে পার হয়ে গেল কিছুটা সময়। বিকালবেলায় ছাদে বসেছিল নীল, তখনই নেহা তাকে কল করলো আর ওপাশ থেকে বলতে লাগলো, নীল, আমার ক্রিয়েটিভ মেমোরি কার্ডটা কোথায়? তুই আমাকে আরও একদিন আগে দিবি বলেছিলিস, কিন্তু সে যে নিয়ে গেলি, এখনও তো দিসনি। আমার লাগবে আরও কিছু ক্রিয়েটিভ ওই মেমোরিতে আপলোড করব। ঠিক আছে, আমি কাল কলেজে নিয়ে যাব। এভাবে কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল নীল। তারপর সাদিয়ার রুমে আসলো। সাদিয়া, ওই যে তোকে দিয়েছিলাম মেমোরি কার্ডটা, ওটা কোথায়? এই নাও ভাইয়া। একটু মন খারাপ করে বলল সাদিয়া উপরের কথাটা। সাদিয়ার মন খারাপ দেখে নীল জিজ্ঞেস করলো, সাদিয়া, তোর মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বল। ভাইয়া, বাসায় আসার সময় ওই যে পাড়ার বখাটেগুলো আমাকে ডিস্টার্ব করছিল। তো কি হয়েছে? ওদেরকে কিছু বলতে পারিসনি? না ভাইয়া, আমি একটা মেয়ে হয়ে কতগুলো ছেলের সাথে কি করে পেরে উঠতাম। ঠিক আছে, আর কিছু বলতে হবে না। কি রে ভাইয়া, তুই কিছু বলবি না ওদেরকে? আমি আবার কি বলবো? যা হয়েছে তা চলে দে, ওসবকে আবার টেনে এনে লাভ কি? এটা যদি সামিয়া ভাবি হতো তাহলে কি এমনটা বলতে পারতি? মনে হয় ভাই ভাই হওয়ার দায়িত্ব ভুলে গেছেন তুই। দায়িত্ব মনে করিয়ে দিয়ে আমাকে ইমোশনাল করে ফেললি। এখন তো কিছু করতেই হবে আমাকে।
নীল আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে নিজের রুমের মেমোরি কার্ড রেখে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পাড়ার বখাটেগুলো যেখানে বসেছিল সেখানে এলো। কিরে, তোরা নাকি আমার বোনকে ডিস্টার্ব করেছিস? তোর বোন দেখতে অনেক সুন্দর। তোর জন্য ধন্যবাদ, কিন্তু তোরা ডিস্টার্ব করে কেন? তোর বোন কিন্তু এখন থেকে জোশ লাগে। দিলি তোর লাগিয়ে। এই বলে নীল ওখানে দেখা 5-6 জন ছেলেকে উড়াধুরা মারতে লাগলো। আর এদিকে নীলের পিছনে পিছন সামিয়াও এসেছিল এগুলো দেখে। নীল থামো। কিন্তু কে শুনে কার কথা, নীল তো ওদেরকে মারতে ব্যস্ত। সবাইকে হসপিটাল যাওয়ার মতো অবস্থা করে দিল। হ্যাঁ, কি বলছিল বলো? কিছু না, এবার বাসায় চলো। না না, তুমি আগে এখানে কিসের জন্য এসেছো সেটা বলো। না মানে তুমি একটু তাড়াহুড়ো করে বের হয়ে আসলে তো আমি মনে করলাম কিছু হয়েছে হয়তো, তার জন্য তোমার পিছু পিছু আসলাম। ঠিক আছে, চলো। এই বলে দুজন বাসায় চলে এলো। পরের দিন কলেজে নীলের পাশে সামিয়া বসেছে। সামিয়া খালি নীলকে খোঁচা দিচ্ছে। ক্লাসে স্যার থাকায় নীল কিছু বলতেও পারছে না। স্যার ক্লাস থেকে বের হতেই, এগুলো কি শুরু করেছো? কেন, কি হয়েছে? আমি আমার বরের সাথে মজা করছি। দেখো সামিয়া, এটা ক্লাস, বাসায় যা করো করো, এখানে করো না। ঠিক আছে, আর করব না। এই বলে সামিয়া নীলের গালে চুমু এঁকে দিয়ে ক্লাস থেকে দৌড়ে বের হয়ে গেল। এটা কি হলো? ধুত্তের, সব জায়গাতে শুধু আমাকে রোমান্টিক অত্যাচার করে। চল, আজকে ক্লাস করবো না। এই বলে 3 জন মিলে ক্লাস থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই নিজ নিজ বাসায় চলে গেল। কলিং বেল বাজতেই, ভাইয়া তুই এসেছিস? কেন, কি হয়েছে এভাবে বলছিস? কে এসেছে সেটা একবার দেখ, তারপর না হয় বলবি। নীল বাসায় ঢুকতেই দেখলো শফিক চৌধুরী এসেছে, অর্থাৎ সামিয়ার বাবা এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবে কিছু কথা বলে নীল রুমে চলে গেল। দেখলো যে প্রতিদিন মতো আজকেও সামিয়া তার রুমে বসে আছে। তুমি আবার এই রুমে এসেছো? আমি তো তোমাকে কিছু বলিনি। এই রুমে আসলে তাতেও তোমার প্রবলেম। বেশ, ঠিক আছে, তুমি থাকো। এই বলে নীল ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই পিছন থেকে সামিয়া টেনে নিয়ে আর খাটের উপর ফেলে দিয়ে 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বল, তুমি আজকে আমার পাওনা না দিয়ে ওয়াশরুমে যাচ্ছ? কিসের পাওনা? কেন তুমি জানো না? তোমার কলেজ থেকে আসার পর আমি এই মিষ্টি না পেলে তোমাকে চাই না, তাই এটাই আমার পাওনা। আর তোমার যেন মনে থাকে প্রতিদিন এটা আমাকে দিতে হবে। কিসের জন্য তোমাকে আমি দিতে যাব? আমি তো তোমাকে ভালোবাসি না। কি বললে কুত্তা? এই বলে সামিয়া আবার 4 ঠোঁট এক করে দিয়ে নীলের ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। তুমি আমার ঠোঁটে কামড় দিলে কেন? আহারে, তোমার বুঝি জ্বালা করতেছে? এই বলে সামিয়া নীলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আর এইদিকে নীল ফ্রেশ হয়ে নিচে আসলো লাঞ্চ করার জন্য। আজ সবাই আছে, তার জন্য সবাই কথা বলতে বলতে লাঞ্চ করছে। তখনই, লাঞ্চের পর তোমাদের সাথে আমার কিছু কথা আছে। এভাবে কথা বলতে বলতে লাঞ্চ শেষ করলো। তারপর সবাই মিলে ডাইনিং রুমে বসে পড়লো শফিক সাহেবের কথা শোনার জন্য। আমার 2 মামুনি, তোমরা রুমে যাও। শফিক সাহেব সামিয়া আর সাদিয়াকে উদ্দেশ্য করে বলল উপরের কথাটা। কি এমন কথা যা ওদের সামনে বলা যাবে না? বলছি। এই বলে শফিক সাহেব বলতে শুরু করলো, আমি চাই নীল আর সামিয়ার বিয়েটা দিতে। তা তো ভালো কথা, তা বিয়ের দিন কবে ঠিক করবে? দেখ বন্ধু, আমাকে এর পরের মাসে লন্ডনে যেতে হবে, তাই ভাবছি ওদের বিয়েটা দেখে যাব। তাহলে তো ঠিক আছে, ওদের এই মাসেই বিয়ের দিন ঠিক করা হোক। কিন্তু তুই আবার লন্ডনে কি করতে যাবি? আরে তোকে বলছিলাম না, ওখানকার অফিসটা বিক্রি করে দেব আর বাংলাদেশের অফিসটাই চালাবো, আর বাইরে যাব না। তাহলে তো ঠিকই আছে, 2 বন্ধু। হেরে দোস্ত, তাহলে ভাবি তুমি একটি দিন করো যেই দিন ওদের বিয়ে দিলে ভালো হয়। শফিক সাহেব মিসেস আসিফাকে উদ্দেশ্য করে বলল কথাটা। আরেকদিকে নীল লজ্জাতে কিছু বলতেও পারছে না, তাই কোনো রকম ভাবে বলল, আব্বু, আমি রুমে গেলাম। আরে না, তুই এখানে বসে থাক, আর তোর বিয়ের দিন তুই ঠিক করে যা। নীল আর কিছু বলতে পারলো না, চুপচাপ বসে রইল। আর এইদিকে, দেখো তোমাদের যেই দিনটা ভালো মনে হবে সেটাই তোমরা ঠিক করো 2 বন্ধু মিলে। আজ তো 2 তারিখ, তাহলে 28 তারিখ শুক্রবার ওদের ওই দিন বিয়ে ঠিক করা হোক।
ঠিক বলেছিস দোস্ত, এই দিনটাই বেটার। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, তুই সামিয়াকে আর সাদিয়াকে এখান থেকে যেতে বললি কেন? দেখ বন্ধু, লন্ডনে থাকতে সামিয়া নীলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। আর তাছাড়া নীল তো তাকে বিয়ে করতে চায়। তাই ভাবছি সামিয়াকে সারপ্রাইজ দেবো, সেই জন্যই যেতে বলেছি। ঠিক আছে বন্ধু। এভাবে দুদিন কেটে গেল আর এদিকে সামিয়া এখন নীলকে একটু বেশি জ্বালাচ্ছে। একদিন কলেজে যাবার সময় নীল দেখলো সামিয়া একজন বয়স্ক মহিলাকে হাত ধরে রোড পার করে দিচ্ছে। এই দেখে নীল বলল, তাহলে আমার অহংকারী বউ এবার সঠিক পথে এসছে। এসব ভাবতে ভাবতে কলেজে চলে গেল। গিয়ে দেখলো নেহা আর ওয়াজেদ গাছতলায় বসে আছে। ওদের কাছে গিয়ে, কিরে মামা, তুই এত জলদি এসছিস? কোনোদিন তো এত আগে আসিস না। না রে দোস্ত, আজকে বসেই ছিলাম সকাল থেকে, কোনো কিছু করিনি, তাই তোমাদের সাথে আড্ডা দিতে একটু আগেই চলে আসলাম। ও, তাহলে চল আড্ডা দেই। এভাবে আড্ডা দিচ্ছিল তখনই সামিয়া ওখানে আসলো আর হাঁটুকে বসে নীলকে প্রপোজ করলো। আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তোমাকে এক মুহূর্ত না ভেবে আমি থাকতে পারিনি। তুমি সব সময় আমার ভাবনা জুড়ে থাকো। তোমাকে একদিন না দেখলে আমি এখন থাকতে পারি না। আমি তুমিময় সাধারণ ছেলেটি প্রেমে আসক্ত। সামিয়ার এইরকম প্রপোজ করা দেখে নীল আশ্চর্যভাবে তাকিয়ে আছে, কেননা নীল কোনোদিন ভাবতে পারেনি যে সামিয়া ওকে এরকম ভাবে প্রপোজ করবে। নীল তখন মনে মনে ভাবলো, ওকে যদি এখন ভালোবাসি বলি তাহলে এখন আবার আগের মতো হয়ে যেতে পারে। তার চেয়ে কিছুদিন পর একেবারেই নয় সারপ্রাইজ দেব। আমি এখন তোমায় ভালোবাসি না, যখন তুমি আমার মনের মতো হয়ে উঠবে তখন আমি তোমায় মেনে নেব। কেন? আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? আমি কি এমন করেছি যে আমাকে মেনে নেওয়া যায় না? হ্যাঁ, আমি শুধু একটু অহংকারী হয়ে গেছিলাম, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তারপরেও তুমি আমাকে মেনে নাও। সামিয়া বসা থেকে উঠে উপরে কথাটা বলল। তখনই নীল সামিয়ার গালে একটা ঠাস করে চর বসিয়ে দিল আর বলল, তোমাকে আমি বলেছি না, তুমি যেদিন আমার মনের মতো হবে সেই দিনে আমি তোমাকে মেনে নেব। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। সামিয়া আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আর এইদিকে, দোষ, তুই একটু বেশি করে ফেলেছি রে। ও তোকে সত্যিকারে অনেক ভালোবাসে। ওটা তো আমিও জানি, আর আমি বেশি করিনি, যা করেছি তা ঠিকই বলেছি। ও যতদিন না নিজেকে ভালোভাবে শুধরে নিচ্ছে ততদিন আমি ওকে মেনে নেব না। দেখিস দোষ, স্ক্রু বেশি টাইট দিতে গিয়ে প্যাচ না কেটে যায়। হ্যাঁ রে দোস্ত, নিহা ঠিকই বলেছি। তোরা এমন কথা বলছিস? ঠিক আছে দোষ, তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস। এখন তো ক্লাসে চল ইয়ার, চল। যাওয়া যাক। এই বলে ওরা তিনজন মিলে ক্লাসে চলে এলো। আর এইদিকে সামিয়া কান্না করতে করতে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। বাইরে থেকে মিস আসিফা বলল, সামিয়া, তোর কি হয়েছে মা? এভাবে কান্না করছিস কেন? আর দরজা খোল। অনেকবার ডাকার পরও সামিয়া দরজা খুলল না। আর এদিকে মিসেস আসিফা ডাকাডাকি শুনে সাদিয়া, আশরাফ আহমেদ ও শফিক চৌধুরী চলে এলো আর জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন ওকে? ও বাহির থেকে কান্না করতে করতে এলো আর রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। তারপর থেকে আর দরজা খুলছে না। সামিয়া, সামিয়া মামনি, দরজা খোলো। এভাবে চারজন ডাকতে লাগলো, কিন্তু সামিয়া দরজা খুললে না। অবশেষে উপায় না পেয়ে আশরাফ আহমেদ ও শফিক চৌধুরী মিলে দরজাটা ভেঙে ফেল আর দেখলো যে সামিয়া রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। মামনি, এই মামনি। আশরাফ সাহেব সামিয়ার মাথাটা কোলেনি এভাবেই ডাকতে, কিন্তু সামিয়ার জ্ঞান হারিয়ে গেছে বলে সাড়া দিতে পারল না। তখনই, শফিক, তুই গিয়ে গাড়ি বের কর, আমি ওকে নিয়ে আসছি। আশরাফ আহমেদের কথা মতো শফিক সাহেব গাড়ি বের করে নিয়ে আসলো। পার্কিং থেকে সবাই মিলে সামিয়াকে হসপিটালে নিয়ে চলে গেল। আর এদিকে নীল ক্লাস করছিল, তখনই ওর ফোনটা বেজে উঠল। এই সময় ফোন দেখে নীল একটু অবাক হলো, তারপর কলটা রিসিভ করলো। ভাইয়া, তুই এক্ষুনি হসপিটালে চলে আয়। হসপিটালে কেন? কিছু হয়েছে? ভাই, সামিয়া ভাবে সুইসাইড করার চেষ্টা করেছে। এই কথা শুনে নীল কোনো কিছু না দেখে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেল হসপিটালে। হসপিটালের রিসিপশনে জিজ্ঞেস করে চলে গেল নীল, মা, সামিয়ার কি হয়েছে? সামিয়া কান্না করতে করতে বাসায় আসলো আর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর আমি গিয়ে অনেকবার ডাকার পরেও যখন দরজা খুললো না, তখন তোর আব্বু ও আঙ্কেল দরজা ভেঙে দেখলো যে সামিয়া রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।
তারপর ওকে হসপিটালে নিয়ে আসি। সব আমার জন্য হয়েছে। আমি যদি এমন করে না বলতাম তাহলে কিচ্ছু হতো না। তুই কি বলেছিস যে ও সুইসাইড করার চেষ্টা করলো? তারপর নীল কলেজে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল মিসেস আসিফাকে। আমি জানতাম না কি ওরকম পাগলামি করবে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আপনাদের রোগী এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, আর আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা কি ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, দেখা করতে পারেন। কিছুক্ষণ পর ওনাকে ক্যাবিনে শিফট করা হবে। তারপর ঠিক আছে ডাক্তার। ডাক্তার আর কিছু না বলে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর একটা নার্স এসে বলে গেল, আপনার এই রোগীকে কেবিনে দেওয়া হয়েছে, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। তোমরা সবাই দাঁড়াও, আগে ভাইয়া যা। ভাইয়া তুই যা। নীল আর কিছু না বলে কেবিনে প্রবেশ করলো আর দেখলো যে সামিয়া অন্যদিকে মুখ করে শুয়ে আছে। নীল সামিয়ার মাথার কাছে গিয়ে বসলো আর বলল, এই পাগলি, এরকম কাজ কেউ করে? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো বলো? সেটা আমাকে কেন বলছো? তুমি তো আমাকে ভালোবাসো না। সামিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখার অবস্থায় উপরে কথাটা বলল, তুমি জানো তোমার জন্য বাড়ির সবাই কেমন টেনশনে পড়ে গেছে, আর আমি তো আর খানিক হলে মরি। সামিয়া ঘুরিয়ে নীলের মুখে হাত দিয়ে বলল, আর এসব কথা জীবনেও যেন মুখে না শুনি, তাহলে তোমাকে মেরে আমি নিজেও মরে যাব। এই বলে সামিয়া নীলকে জড়িয়ে ধরল। আর এদিকে সাদিয়া গলা খাঁকড়িয়ে বলল, এখানে আমরাও আছি, তাই এসব করাটাই না ভালো। এদিকে সাদিয়ার গলা শুনে সামিয়া নীলকে ছেড়ে দিল। তখনই সবাই ভিতরে প্রবেশ করলো আর শফিক সাহেব বলল, মামনি, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম বল? তুই যখন ছোট ছিলিস তখন তো তোর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর এখন তুইও এমন করছিস। আর তুই কিসের জন্য এরকম করছিস? আবু, আমি নীলকে ভালোবাসি আর ওকে আজকেই বিয়ে করতে চাই। ঠিক আছে, সেটা আমি মানা করব না, কিন্তু আজকে তো বিয়ে দিতে পারবো না। না আবু, আমি ওকে আজকেই বিয়ে করতে চাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। না মামনি, এমন পাগলামি করে না। তোমাদের তো বিয়ে ঠিক হয়ে আছে, আর কিছুদিন পর তোমাদের বিয়ে। কিন্তু আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, সেটা আমাকে বলনি কেন? সেটা আমি বলছি, তোকে সারপ্রাইজ দেবো বলে বলিনি। মনে করেছিলাম যে বিয়ের দিন তোকে বলবো, কিন্তু তুই তো... তোমরা যদি আমাকে এটা আগে বলতে তাহলে কিছুই হতো না। এভাবেই কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। এরপর সামিয়াকে রিলিজ নিয়ে বাসে নিয়ে আসা হলো। এভাবে পার হয়ে গেল দিনগুলো। আজ 26 তারিখ, ওদের মেহেদি অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। রাতে সবাই ছাদে আড্ডা দিচ্ছে। তখনই সাদিয়া বলে উঠল, ভাবি তুমি একটা গান গাও না প্লিজ। গান গাইবো তো, কিন্তু আমার সাথে তোমার ভাইকে গান গাইতে হবে। ওই ভাইয়া, তুইও গা না ভাবির সাথে। ঠিক আছে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ও ভালোবাসা দুটি প্রাণে, রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনে। আজ মন খুশি মনোর বসি মনোর নীলা, হব সাত রঙে মন রাঙে রঙিলা। আজ মন খুশি মনোর বসি মনোর মিলা, হব সাত রঙে মন রাঙে রঙিলা। উদাস পথে যাব কোথায়, নেই দুজনের জানা। যার চোখে আজ নেব খুঁজে খুঁজে সেই ঠিকানা। ভালো লাগার রং মেলাবো, ফুলের রঙে তাই মেলাবো, সেই রঙে মনে আপন মনে ছবি এঁকে যায়। আজ মন খুশি মনোর বসি মনোর মিলা, হব সাত রঙে মন রাঙে রঙিলা। আজ মন খুশি মনোর বসি মনোর মিলা, হব সাত রঙে মন রাঙে রঙিলা।
আজ মন খুশি মন ওর বসি মন ওর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। গান শেষ হতে সবাই হাততালি দিয়ে উঠল এবং তারা দুজন দেখলো যে বাসায় সবাই এসে ছাদে হাজির হয়েছে। দুজন মিলে দৌড়ে নিচে নেমে গেল। এভাবেই পরের দিনটা কেটে গেল। আজ নীল ও সামিয়ার বিয়ে। বাসঘরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো নীল। প্রবেশ করতে সামিয়া ঘাট থেকে নেমে নীলকে সালাম করলো এবং দুজন মিলে তাদের নফল নামাজ আদায় করে নিল। খাটে বসে আছে দুজন। তখনই সামিয়া বলে উঠল, আচ্ছা, আমার কিন্তু একটা মেয়ে চাই। সেটা না হয় বুঝলাম, তাহলে চলো তোমার মেয়ের মিশন শুরু করি। ওই, তোমার পাঠক পাঠিকারা কিন্তু দেখছে। আরে আমি তো ভুলেই গেছি। আপনারা এখন যান, আমরা না হয় আমাদের কাজটা করি, আর যদি আরো জানতে ইচ্ছে করে তাহলে বিয়ে করে ফেলুন। আল্লাহ হাফেজ সবাইকে।